আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে বিএনপি। ঢাকাকে বাসযোগ্য করতে নেওয়া হবে নানা পদক্ষেপ। যানজট নিরসনে সড়ক প্রশস্ত করার পাশাপাশি শিশুদের বিকাশে অর্ধশত খেলার মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা উত্তরের বিভিন্ন সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মাহাদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৭-র সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মিরপুর ইউসিবি চত্বরের পথসভায় তিনি বলেন, শৈশবের স্মৃতি বিজড়িত এলাকায় ভোটে প্রার্থী এবার তিনি। বেড়ে ওঠা এলাকাবাসীর কাছে অধিকার নিয়েই চাইলেন ভোট। আমি এই এলাকার সন্তান এবং এই এলাকার সন্তান হিসাবে এই এলাকার মুরব্বী, এলাকার মাদের কাছে, এলাকার ভাইদের কাছে, এলাকার বোনদের কাছে আজ আমি তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করবে। বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, ঢাকা ১৭তেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করবো ইনশাআল্লাহ। পরে ঢাকা ১৬ আসনে পল্লবীর জনসভায় তারেক রহমান বলেন, উন্নয়নের নামে বড় প্রকল্প হলেও গত ১৬ বছরে সাধারণ মানুষের জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। জনগণের কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক সমস্যাগুলো রয়ে গেছে আগের মতোই। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, পুনর্গঠন করতে হবে, যাতে এই দেশের সন্তানেরা লেখাপড়া শেষ করার পরে এই দেশেই তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে, এই দেশের মা বোনেরা যাতে এই দেশের স্বাবলম্বী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পরে ঢাকা ১৫ আসনের নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, জনগণের নিরাপত্তায় সবার আগে ঠিক করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি। দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। আমাদের যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলতে পারে। সরকার গঠন করতে পারলে শহরের জলাবদ্ধতা দূরীকরণের সবার আগে ঢাকায় খাল খননের কর্মসূচি চালু করার কথাও জানান তারেক রহমান। খাল খনন কর্মসূচি ইনশাআল্লাহ আমরা আবার শুরু করব সমগ্র বাংলাদেশে। মাহাদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনী পথসভায় তিনি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ও একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা ঠেকাতে রাষ্ট্রের সংস্কার জরুরি। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, এই দেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? চাই তো। কম্পিউটারটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, ফ্যাসিস্ট না হোক, জবাবদিহিতা থাক, তাই না? এইটাকে আমরা বলতেছি, আমরা হ্যাঁ ভোট। ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের মন্ত্রী এমপি বানিয়ে কি করে দুর্নীতির টুটি চেপে ধরা যায়, এমন প্রশ্ন করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দল বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে। ১২ ফেব্রুয়ারি হবে আধিপত্যবাদের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে ভোটের গণজোয়ার। সকালে বাড্ডায় ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহেদ রহমান। বাড্ডা ডিআইটি প্রজেক্ট মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকলি প্রতীক তুলে দিয়ে এলাকাবাসীর কাছে ভোট চাইলেন জোট নেতারা।
জামাতের আমির বিএনপির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের 10 টাকা কেজি দরের চালের মতোই ভুয়া ফ্যামিলি কার্ডের অঙ্গীকার। 12 ফেব্রুয়ারি জনগণ দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবেন, ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। ঢাকা 11 আসনের সমস্যা সমাধানের অঙ্গীকার করে নাহিদ ইসলাম সংসদে গিয়ে গণঅভ্যুত্থানের পক্ষে দেশ ও জনগণের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, সেই প্ল্যান পরিকল্পনাকে আমাদেরকে পরাজিত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি। বৈষম্যহীন, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে 11 দলীয় জোটকে বিজয়ী করতে সকল ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জোট নেতারা। 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। জাহিদ রহমান, RTV, ঢাকা। শেষ সময়ে জমজমাট নির্বাচনের প্রচার, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সব প্রার্থী। তবে ভোটের দিনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। দীর্ঘদিন পর প্রতীক্ষিত ভোট দিতে মুখিয়ে আছে ভোটাররা। সাকিবুর রহমানের রিপোর্ট। আমাদের আর একটা দিনই আছে প্রকাশ্যে কাজ করার। শেষ সময়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটার টানতে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নিজ এলাকায় প্রচার চালিয়ে কেউ যেন ভোটের পরিবেশ নষ্ট না করে সেদিকে নজর দেওয়ার আহ্বান ছিল বিএনপি মনোনীত প্রার্থীর। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাল্লাহ অন্যান্য যে প্রার্থীগুলো আছে তাদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। বিশেষ করে এই গত ফ্যাসিবাদী সরকার সমাজটাকে যে খণ্ড বিখণ্ড করেছে, দ্বিধাবিভক্ত করেছে, সেই দ্বিধাবিভক্তি থেকে যদি আমরা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে সমাজের অনেক অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার এমনি দূর হয়ে যাব। 11 দলীয় জোটের প্রার্থী ভোট কেন্দ্র পরিদর্শন করে বলেন, এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু আছে। আলহামদুলিল্লাহ, পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত আমার কাছে ভালোই মনে হয়। আমরা বিভিন্ন সময় যদিও প্রচার কাজে যে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, তো সেগুলো সেগুলো আমরা ওভারকাম করে আমরা ভালোভাবেই আমাদের প্রচার কার্যক্রমের শেষ পর্যায়ে চলে আসছি। দক্ষিণাংশে বিএনপি মনোনীত প্রার্থীদের ছিল ভিন্ন প্রচার। কেউ ছুটেছেন ভোটারের কাছে, আবার কেউ কর্মীদের নিয়ে সেরেছেন আলোচনা। এই এলাকায় যারা স্পেশাল শিশু রয়েছে তাদেরকে সুযোগ করে তৈরি করে দেওয়া, সরকারিভাবে, প্রাইভেট অনেক কিছু আছে কিন্তু সরকারিভাবে তাদের ওদেরকে যাতে আমরা একটা প্রাতিষ্ঠানিক, এখানে কোনো প্রতিষ্ঠান নেই, আমরা সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদেরকে যাতে সরকারিভাবে সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় এবং তাদেরকে যাতে ভবিষ্যতে উপযোগী করে তোলা যায় এবং সুযোগ পেলে যে তারা অনেক কিছু করতে পারে, সেই জন্য আসলে এই জিনিসটিতে আরও আমার আশা। গত সরকার আমলে 10 বছর ধরে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে, তারা সংস্কার করে নাই, এটার উন্নয়নও করে নাই। এই এলাকার যত উন্নয়ন কর্মকাণ্ড আছে, যেমন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, খেলাধুলার মাঠ এবং শিশু পার্ক, কমিউনিটি সেন্টার, এই সমস্তগুলি বাস্তবায়ন করব। আজকে এসেছি মানুষের কাছে দোয়া চাওয়ার জন্য এবং অভূতপূর্ব সাড়া আমি পাচ্ছি। এলাকার মানুষ আমাকে সমর্থন করছে। নির্বাচনের দিনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন 11 দলীয় জোটের এই প্রার্থী। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, কালো টাকার ব্যবহার মনিটরিং করা, এগুলো আসলে দৃশ্যমান আমরা দেখছি না। এবারের নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে মাঠে সরব স্বতন্ত্র প্রার্থীরা। বলছেন, মানুষ এবার মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে। যেখানেই যাচ্ছি লোকজন আসলেই পরিবর্তনের দিকে। পরিবর্তন বলতে আপনাদের গতানুগতিক যে দলীয় মার্কা আছে সেটার বাইরে স্বতন্ত্র হিসাবে ফুটবল ইতিবাচক। মঙ্গলবার সকাল 7টায় শেষ হবে প্রচার, আর 12 তারিখ বহুল প্রতীক্ষিত ভোট গ্রহণ। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে সীমান্তে সেনাবাহিনী পাঠানোর কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে এবং একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবং একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। দেশের মানুষ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে ভোট দেবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো দিক নির্দেশনা পেতে একটি সহজ হটলাইন নম্বর চালু করা হয়েছে। কোথাও সহিংসতার ঘটনা ঘটলে তা সার্বক্ষণিকভাবে মনিটর হবে। তবে ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্রগুলো নিয়মিত অ্যাসেসমেন্টের আওতায় রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমেছে বলে মন্তব্য করেন। সারা দেশের প্রায় 43,000 ভোট কেন্দ্রে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে গোয়েন্দা নজরদারি থাকবে। নির্বাচনের দিন পুরোপুরি নেতৃত্ব দেবে নির্বাচন কমিশন এবং তারা প্রতি ঘন্টায় আপডেট দেবে। বাংলাদেশের আপামর জনসাধারণ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ভোট দিবেন এবং আমরা মনে করি যে এটা একটা উৎসব হবে। ভোটের উৎসবটা আবার ফিরে আসবে এবং বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে সুন্দর ভোটের উৎসব আর মানে এর আগে হয়েছে কিনা আমরা মনে করি যে এটাই হবে, মানে ইট উইল বি দ্য বেস্ট ইলেকশন ইনশাল্লাহ। নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ যৌথ নিরাপত্তা মহড়া। 2 শতাধিক সদস্যের অংশগ্রহণে এই মহড়ার মূল উদ্দেশ্য ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী পুলিশ কমিশনার রাব্বানী হোসেন বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ভোট কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, ঢাকা 12 আসনের মগবাজার ও নাখালপাড়া সহ বেশ কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই হিসেবেই প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি আরও বলেন, কোথাও কোনো সমস্যা হলে 5 মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছবে। আর্মি, পুলিশ এবং বিজিবি, র্যাব সহ আমরা সম্পূর্ণ এলাকা 12 ম্যাক্সিমাম এলাকায় আমরা কভার করার চেষ্টা করব, যাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা যায় যে না, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাবে না। খুব বেশি হলে 5 মিনিটের মধ্যে আমরা অ্যাড্রেস করতে পারব। আইনের শাসনকে সরকার রাস্তায় নামিয়েছে মন্তব্য করে বিশিষ্টজনরা বলেন, ভালো নির্বাচনী আয়োজনের কোনো বিকল্প নেই। নির্বাচন ঘিরে প্রান্তিক মানুষের নিরাপত্তায় সরকার ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার পরামর্শ দেন তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐকমত্য কমিশনের ভালো প্রস্তাবগুলো সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তৌহিদুর রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে সন্নিকট। শেষ সময়ের প্রস্তুতি ঘিরে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস আয়োজিত প্রতিবেদন অনুষ্ঠান। শুরুতে প্রতিবেদনের আদ্যপান্ত তুলে ধরেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান। সংখ্যালঘুদের নিয়ে বৈষম্যের কারণেই নির্বাচন বহু ক্ষেত্রে নির্যাতনে পরিণত হয়েছে অভিযোগ করে অর্থনীতিবিদরা নির্বাচনী ইশতেহারে থাকা অঙ্গীকারগুলোকে নজরদারিতে রাখার তাগিদ দেন। ওই পিছিয়ে পড়া মানুষগুলোকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে হবে এবং তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। ভোটের দিনে তাদের যাওয়ার নিশ্চিত দিতে হবে। ভোট উত্তর কোনো সহিংসতার শিকার যাতে তারা না হয় সেটা দেখতে হবে এবং ভোট উত্তর পরিস্থিতিতে তারা জীবন জীবিকাতে যেন কোনোভাবে বৈষম্য শিকার না হয় সেটার দায়িত্ব নিতে হবে। সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠীদের পরিপ্রেক্ষিতে, কারণ যে তারা কখনোই তাদের অন্তর্ভুক্তি, তাদের নিরাপত্তা, তাদের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে পারি। সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনটা ভালো হওয়ার জন্য অনেকগুলো আমরা সংস্কার প্রস্তাব করেছি এবং এগুলি যদি বাস্তবায়িত হতো তাহলে হয়তোবা আমরা
একটা ভালো নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পেতাম। পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে সবাইকে গণভোট এবং নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ভোটের মাধ্যমেই কিন্তু মতামত প্রকাশ করতে হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এই প্রথম মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুমের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দেয়া সাক্ষ্যে র্যাবের নানা অপরাধ কর্ম তুলে ধরেন তিনি। জানান র্যাবকে রক্ষী বাহিনীর চেয়েও খারাপ বলে মন্তব্য করলেও বাহিনীটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি শেখ হাসিনা। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 বিচারপতির ট্রাইব্যুনাল একে দেয়া সাক্ষ্যে তিনি আরো বলেন, সে সময় মানুষ হত্যায় বেশ সুনাম কুড়িয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। আগামীকাল হবে ইকবাল করিমের সাক্ষ্যের বাকি অংশ। আপনারা সবাই জেনেছেন এবং দেখেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। তিনি র্যাব সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করতেন। লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ বলে দাবি করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। অন্যদিকে দুপুর 12টার দিকে সংবাদ সম্মেলনে বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল SM মনিরুজ্জামান দাবি করেছেন সব কার্যক্রম চালু আছে। এ সময় তিনি আরও বলেন, NCT এখনও বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি। এটি একটি আইনগত প্রক্রিয়া, যা প্রক্রিয়া শেষে আলোচনার মাধ্যমে শেষ হবে। বিষয়টি রিউমার হিসেবে ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বেতন ভাতা সব কিছু আসে সাধারণ মানুষের ট্যাক্স থেকে। তো আমাদের অ্যাকাউন্টেবল হতে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছে এবং জনগণের সাথে, ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে এইটা যেটা করা সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না। একটি গোষ্ঠী চট্টগ্রাম বন্দরকে অচল করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল M সাখাওয়াত হোসেন। সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, বন্দরকে অস্থিতিশীল করে একটি চক্র রমজানে পণ্য মূল্য বৃদ্ধি ও নির্বাচন বিঘ্ন করার চেষ্টা করছে। মাঝখানে এখানে রোজা আর কয়েকদিন পরে আমরা যেখানে প্রতিনিয়ত নদীতে অভিযান চালাচ্ছি, সেখানে আউটার র্যাঙ্ক করে যে পড়ে আছে ছোলা, ডাল, তেল, 18 কোটি মানুষকে তারা জিম্মা রাখছে। এইটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে এবং আশা করি যে পোর্ট চালু যদি যে কেউই হোক পোর্ট চালু রাখার ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কিছু করছে তাহলে তাকে ধরা হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই গণ অভ্যুত্থানের সংগঠক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় ও HCHR এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত 6 ফেব্রুয়ারি ও HCHR-কে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তাদের প্রতিক্রিয়া পেলেই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। হাদি হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্টরা দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সরকার। আমেরিকার সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে 25টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে বিমান
2035 সালের মধ্যে 34টি ডেলিভারি দেবার কথা রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমেরিকার সঙ্গে এখন 80,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, বিমান ক্রয়ের মাধ্যমে এই ঘাটতি কমার সম্ভাবনা রয়েছে। সচিবালয় সাংবাদিকদের কথা বলেন, গত এক বছরে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান বাংলাদেশের ভাড়া অর্ধেক কমেছে দাবি করে উপদেষ্টা বলেন, আগামী হজ মৌসুমে সৌদি প্রবাসীরা মাত্র 20,000 টাকার টিকিটে দেশে ফিরতে পারবেন। আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরও অনেক বেশি দরকার, বাট ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি, এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা মানে প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রস্টেনসন। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রথমে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন, পরে ব্রেন্ট ক্রস্টেনসন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন। বৈঠকগুলোতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বাণিজ্য ও ট্যারিফ ইস্যু সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপি নারী শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। গুলশানে নারীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বাল্যবিবাহ রোধ, আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার লক্ষ্যে নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে। ক্ষমতায়নের পাশাপাশি নারী কর্মজীবীদের সমবেতনে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিতের কথাও জানান তিনি। রুদ্র রফিকের রিপোর্ট। তারা সবাই গুরুত্বপূর্ণ পেশার সাথে সম্পৃক্ত। রাজধানীর গুলশান সোসাইটি পার্কে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের নারী বাসিন্দাদের নিয়ে এই মতবিনিময় সভা। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ বিশিষ্টজনরা। সাইকোলজিস্ট, থেরাপিস্ট, কাউন্সিলর, ডাক্তার সবাই থাকবে, মাল্টিডিসিপ্লিনারি টিমে কাজ করবে। আলোচনায় এলাকার নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও সেবা নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। আমি স্বপ্ন দেখি এমন একটা বাংলাদেশের যেখানে আমাদের বাচ্চারা মারা যাবে না। বিকেন্দ্রীভূত সমন্বিত উন্নয়ন মডেল, যেটা হবে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কর্মসংস্থাকে নিয়ে 12টা সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়েছে এবং আমার প্রত্যাশা ওইগুলো যদি বাস্তবায়ন করতে পারে তাহলেই কিন্তু নারীর অনেকখানি ক্ষমতায়ন হবে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক উপজেলায় নিরাপদে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। আমার আজ মনে পড়ছে অবহেলিত সেই কন্যা শিশুর কথা, যে প্রতিদিন ভয়ে থাকে, শঙ্কায় থাকে, সে বুঝি বাল্য বিবাহের শিকার হবে। জুবাইদা রহমান আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবার ব্যাপক উন্নয়নের পাশাপাশি কর্মজীবী নারীদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। হাজারো লক্ষ গার্মেন্টস কর্মী বোন যাদের রাতের অন্ধকারে চলাচলে নেই নিরাপত্তা, তারাও চায় সচেতন মাতৃত্বকালীন ছুটি। মায়ের প্রতি আমরা জানাতে চাই, পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে। নারীর জীবনমান উন্নয়নের সঙ্গে সঙ্গে পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর বাস্তবায়ন করা হবে বলেও জানান জুবাইদা রহমান। সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যেকটি সমস্যার সমাধান যতটুকু সম্ভব লাঘব করার চেষ্টা করব। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা মামলায় টয়োটা বাংলাদেশের এমডি সহ 3 জ্যেষ্ঠ কর্মকর্তাকে আগামী 5 মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রোববার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলায় অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেন আদালত।
পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা যৌথ অভিপ্রায়ে নাভানা লিমিটেডের আর্থিক ও সুনাম ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, যা অর্থনৈতিক নাশকতা হিসেবে পরিগণিত। এর আগে গত বছরের ৯ জুলাই অভিযুক্তদের নামে দণ্ডবিধির ৪০৬ ও ৪১৭ ধারায় মামলা করে নাভানা লিমিটেড। দেশের পুঁজিবাজারে টানা কয়েকদিন ধরে ভালো অবস্থায় রয়েছে। দীর্ঘ মন্দার পর নতুন বছরের শুরু থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে। এদিন দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল শাসা ডেনিমস, যার শেয়ার দর 10% বেড়েছে। এছাড়াও সোমবার ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় 19 পয়েন্ট। ডিএসই জানিয়েছে, লেনদেনের সময় সূচক কিছুটা কমলেও শেষ পর্যন্ত বাড়তি অবস্থায় লেনদেন শেষ হয়। একইভাবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও 67 পয়েন্টের বেশি বেড়েছে। দর্শক, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এনসিপির নাহিদ ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিয়ে একাধিক বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হবে, যাতে আমাদেরকে কেউ পণ্যবন্দী করে বিপদে ফেলতে না পারে। বাজারে প্রতিযোগিতা বাড়াতে নতুন ব্যবসায়ী উদ্যোক্তা চিহ্নিত করে তাদের সহজলভ্য ঋণ ও সরকারি সমর্থন দেওয়া হবে। কাঁচা পণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, সরবরাহ ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য ডিজিটাল বাজার ব্যবস্থা এবং দ্রুত পরিবহন ও এর ব্যয় ন্যায়সঙ্গত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মৌসুমি পণ্যের জন্য সরকারিভাবে আগাম পরিকল্পনা করে মাল কিনে তা মজুত করা হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, একটি ন্যায্য, স্বচ্ছ ও জনবান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বাংলাদেশের পুলিশ বাহিনী কার্যত একটি দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। তাদের অত্যাচার ও জুলুমের কারণে মানুষ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মতো পুলিশকেও পুলিশ লীগ নামে ডাকতে শুরু করেছিল। দেশে এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যারা তখনকার পুলিশি নির্যাতনের শিকার হয়নি। জুলাই গণ অভ্যুত্থানেও পুলিশ ব্যাপক নৃশংসতা করেছে। আমরা সরকার গঠন করলে জুলাই বিপ্লবের সময় এবং এর পূর্বাপর 15 বছর ধরে যে সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য হত্যা, নির্যাতন, জুলুম, মিথ্যা মামলা, দস্যুবৃত্তি করে অর্থ লোপাট ও ঘুষ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দর্শক, আপনারা শুনছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণের অংশবিশেষ। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।